Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. ترامپ با زیر پا گذاشتن همه ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি যেটা করেছিলেন, ইসরায়েল ইরান যুদ্ধের সময় সেই একই কাজ করার চেষ্টা করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বাংলা একটা প্রবাদ আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। নিজেকেই দাদা ভেবে যেমন তিনি ঘোষণা করে দিয়েছিলেন ভারত পাকিস্তান এই যুদ্ধটা সংঘর্ষ বিরতি আমিই করিয়েছি, সেই একই রকম ভাবে ইসরায়েল ইরানের সংঘর্ষ বিরতি আমিই করিয়েছি দাবি তুলে একেবারে লেজে গোবরে হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোটা পৃথিবী জুড়ে একটাই প্রশ্ন, যেমন আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেছিলেন, তাহলে কি এই মধ্যপ্রাচ্যের মহাধুন্ধুমার কাণ্ড বন্ধ হলো, যুদ্ধ বন্ধ হলো, সংঘর্ষ বিরতি কি হচ্ছে? সংঘর্ষ বিরতি হচ্ছে, যুদ্ধ বন্ধ হচ্ছে। এখন অবধি এই প্রতিবেদন করার ঠিক আগের মুহূর্ত অবধি দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরান কেউ অফিসিয়ালি ঘোষণা না করলেও যুদ্ধবিরতি করতে তারা প্রস্তুত, এমনটাই জানা যাচ্ছে। যদিও যুদ্ধবিরতির আগেই ইরান ইসরায়েলকে 10-12টা মিসাইল ছুড়ে দিয়েছে, ইসরায়েল পাল্টা জবাব দিয়েছে। ইরান যুদ্ধবিরতি অনেক ঘন্টার পর মেনে নিয়েছে, কিন্তু ইসরায়েল এখনো অফিসিয়ালি মানবে কিনা বা দুই দেশ অফিসিয়ালি স্বীকার করবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আশা করা যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে এটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক কি কি হলো কালকে থেকে আজ অবধি সবটা শোনাবো আপনাদের। যারা এই উপসাগরীয় যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আপডেট জানার জন্য আমাকে বলছেন, ভালো লাগছে যে আপনারা এই যুদ্ধের আপডেট জানার জন্য আমার প্রতিবেদনের দিকে নজর রেখেছেন। নজর রাখুন, একেবারে কি হলো আপ টু ডেট সঠিক তথ্যটা আপনাদের জানাবো। জানাবার পর হয়তো শেষের দিকে আমি আমার ব্যক্তিগত মতামত দেব, যেটা হয়তো আপনারা একমত নাও হতে পারেন, একমত না হলেও আমাকে জানাবেন, একমত হলেও জানাবেন। পুরো প্রতিবেদনটা দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল রাত থেকেই ভাবছিলাম যে পরিস্থিতি আরো বিগড়ে গেল, কারণ গতকাল আমার শেষ প্রতিবেদন আপনারা দেখেছিলেন যে কিভাবে সিরিয়াতে ইরান মার্কিন সামরিক ঘাঁটির উপর হামলা করেছিল, এবং সেই প্রতিবেদন যখন আপনারা দেখছিলেন তার মধ্যেই আবার কাতারের দোহাতে মার্কিন সেনা ঘাঁটির উপর হামলা হয়ে গেছিল। ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কাতারে মার্কিন সামরিক ঘাঁটির উপর, সেই ভিডিও তারা প্রকাশ করেছিল, যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং কাতারের দোহাতে আমেরিকার বৃহত্তম যে ঘাঁটি, সামরিক ঘাঁটি আল উদেইদের এয়ারবেসে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। সিরিয়াতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছিল, এবং তারপর মনে করা হচ্ছিল যে আমেরিকা এই যুদ্ধে এবার সরাসরি জড়াবে, ইরান আমেরিকা যুদ্ধ শুরু হলো বলে। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে একেবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এলেন এবং তিনি ঘোষণা করে দিলেন যে এবার সংঘর্ষ বিরোধী কার্যকর হয়ে গেল, দয়া করে আর লঙ্ঘন করবেন না। প্রথম পোস্টটা দেখলাম বিশাল একটা পোস্ট, ঠিক যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে আমি সংঘর্ষ বিরতি করে দিলাম। পরবর্তীকালে আমরা জানতে পারলাম শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তান যুদ্ধবিরতি করার জন্য হাঁটু গেড়ে বসে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি সৌদি আরবের যুবরাজকে ফোন করেছিলেন পাকিস্তানের তরফ থেকে, এবং সৌদি আরবের যুবরাজ পরবর্তীকালে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের সেই গায়ে মানে না আপনি মোড়ল এবারেও রয়ে গেল, এক পাতার একটা পোস্ট দিয়ে দিলেন। যখন পোস্টটা দিচ্ছেন তারপরে ইসরায়েল বা ইরান কেউই ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেনি। ডোনাল্ড ট্রাম্প লিখে দিলেন একেবারে, Congratulations to everyone. It has been fully agreed by and between Israel and Iran that there will be a complete and total ceasefire in approximately 6 hours from now, when Israel and Iran have wound down and completed their progress final missions for 12 hours, at which point the war will be considered ended. যদিও তারপরেও আমরা দেখলাম যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ইরানে আছড়ে পড়লো, ইরানের 10-12টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়লো। যদিও এরপরে একেবারে আপডেট যেটা খবর, ইরান কিন্তু এই সংঘর্ষ বিরতি মেনে নিচ্ছে। অফিসিয়াল ঘোষণা এখনো না হলেও
ইরানের বিদেশ মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যদি আমার দেশের উপর আর আক্রমণ না হয় তাহলে আমরা সংঘর্ষ বিরতি মেনে নিচ্ছি। ইসরায়েল অফিসিয়ালি এখনো কিছু জানায়নি, তারা উল্টো জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র এখনো ইসরায়েলে হামলা হয়েছে। উল্টো দিকে আবার এই যে কাতারে হামলা হলো, কাতারে আমেরিকান সামরিক দেশের উপর হামলা হলো, কাতার সরকার পরিষ্কার জানাচ্ছে এটা কিন্তু কাতারের উপর আক্রমণ, কাতারের এয়ারবেসে ইরানের হামলা, আমরা কিন্তু এটা মেনে নিচ্ছি না। ফলে সংঘর্ষ বিরোধী হব পরিস্থিতি রয়েছে, কিন্তু ইসরায়েল বা কাতার আদৌ এগুলো মেনে নেবে কিনা সেটাই এখন সবচেয়ে বেশি দেখার। ট্রাম্প 3টে পরপর পোস্ট করলেন এবং লাস্ট যে পোস্টটা সেখানে লিখেছেন সংঘর্ষ বিরতি এখন থেকে কার্যকর হচ্ছে, দয়া করে কেউ লঙ্ঘন করবেন না। তবে ওই যে বললাম ইরান এটাকে মেনে নিচ্ছে, অফিসিয়ালি কিছু জানায়নি। ইসরায়েল মেনে নেব কি নেব না সেটাও জানায়নি, অফিসিয়ালও কিছু জানায়নি। তবে যেটুকু দেখতে পেলাম যে ভারতীয় সময় সকাল 6টা থেকে আর কিন্তু কোনো হামলার ঘটনা এখনো আসেনি। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে এমনটাই তেহরান জানাচ্ছে। কিন্তু ইসরায়েল কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই টার্গেট যে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে স্পেসিফিক এই ইরানের 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা করলো। ইসরায়েল তার উপর আবার হামলা করলো, তারা আগেও হামলা করেছে, এবারও হামলা করলো। কিন্তু ইসরায়েল যেটা চাইছে যে ইহুদিদের উপর যাতে এই শিয়া মুসলিমদের আক্রমণ যাতে থেমে যায়, ইরান যাতে গডফাদার হয়ে এই যে প্যালেস্টাইন গাজায় হামাস যারা প্রথমে ইসরায়েলের মধ্যে ঢুকে নিরীহ মানুষদের মেরে এই যুদ্ধটার সূচনা করেছিল হামাস, আপনাদের মনে আছে একটা যুবক যুবতীদের একটা গানের অনুষ্ঠান, সেখানে এই হামাস জঙ্গিরা ঢুকে পড়লো, এলো পাথারি গুলি, কয়েকজন ইসরায়েলি মারা গেল, একজন ইসরায়েলি যুবতী নারী গায়িকা তাকে তুলে এনে প্রায় উলঙ্গ করে ঘুরিয়ে তারপরে তাকে মারা হলো, এই যে হামাস জঙ্গি গোষ্ঠী। তেমনি লেবাননে আছে হিজবুল্লাহ, তেমনি আছে ইয়ামেনে হুতি, এই সবাইকার গডফাদার হচ্ছে ইরান। ইরান এদিকে অস্ত্র সাপ্লাই করে, শুধু এই 3 জনাই নয়, ইরাকে অবস্থিত আরো 2-3টে জঙ্গি সংগঠন, তাদের গডফাদার ইরান। ইরান একাই এই বিশ্বের সমস্ত ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলো আছে সেগুলোর গডফাদার, তাদেরকে অস্ত্র সাপ্লাই করে। ফলে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যায় তাহলে অচিরেই যে এগুলো এই জঙ্গি গোষ্ঠীর হাতে আসবে এই নিয়ে গোটা পৃথিবীর কারো কোনো আপত্তি নেই। তাই আমেরিকা যেটা করছে যে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না, একেবারে সঠিক সিদ্ধান্ত। এই নিয়ে অন্তত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি একমত। ইসরায়েল যেটা চাইছে যে এই শিয়া ইসলামিক যে গোষ্ঠী রয়েছে, ইসলামের মধ্যে যে শিয়া গোষ্ঠী রয়েছে, তাদের কাছ থেকে আর কোনো হামলা যাতে ইসরায়েলের ইহুদিদের উপর না হয়, হামাস যাতে হামলা করতে না পারে, হুতি জঙ্গি যাতে হামলা করতে না পারে, হিজবুল্লাহ যাতে হামলা করতে না পারে, তার জন্য এই 3টে জঙ্গি গোষ্ঠীর কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। এবং এদের যারা গডফাদার তাদের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এখন ইসরায়েল শুধুমাত্র এই পারমাণবিক 3টে কেন্দ্রে আমেরিকার হামলার পরেই এই যুদ্ধবিরতি মেনে নেবে কিনা তার জন্যই অপেক্ষা। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, ট্রাম্প এবার যেভাবে চাপ দিচ্ছে তাতে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলও অফিসিয়ালি এই সংঘর্ষ বিরতির কথা জানিয়ে দেবে। কারণ ইতিমধ্যে ইরানের প্রচুর ক্ষতি হয়েছে, তাদের অনেক সামরিক ঘাঁটি, তাদের সেনা প্রধানরা, পরমাণু বিজ্ঞানীরা মারা গেছেন, পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে। যদিও যে বিশুদ্ধ ইউরেনিয়াম তারা তৈরি করছিল পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য, সেগুলোর কি অবস্থা গোটা পৃথিবীর এখনো কেউ জানে না। নেতানিয়াহু জানেন না, ডোনাল্ড ট্রাম্পও জানেন না সেই বিশুদ্ধ ইউরেনিয়াম গুলোর কি হলো। সেগুলো থাকলে ইরান যে কোনো মুহূর্তে আগামী কয়েক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে নিতে পারে। সেগুলোর কি হলো এখনো ট্রাম্প খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপাতত মনে করা হচ্ছে যে এই সংঘর্ষ বিরতি এবার ইরান এবং ইসরায়েল দুদেশই মেনে নেবে। মধ্যপ্রাচ্যে শান্তি নেমে এলে ভারতেরও চিন্তার শেষ হবে। আপনারা জানেন এই যে ইরান তাদের এই যে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দিয়েছে, যেখান থেকে ভারতের অধিকাংশ এই প্রাকৃতিক গ্যাস, ক্রুড অয়েল, অপরিশোধিত তেল সবকিছুই আসে এই হরমুজ প্রণালী থেকে। ওটা বন্ধ হয়ে গেলে আমাদের চিন্তা শুরু হয়ে যাবে। যতটুকু আমাদের কাছে খবর, সাধারণত দেশে ওই 90 দিন বা 100 দিন এই ধরনের তেল মজুদ থাকে। ফলে 3 মাসের বেশি যদি এই যুদ্ধটা চলতো ভারতের বিপদ হয়ে যেত। ভারতকে এখন রাশিয়া বা আফ্রিকা থেকে তেল আনার চিন্তা ভাবনা করতে হচ্ছে, অচিরে শুরু করে দিয়েছে। মোদী সরকার যেটা করছে এর আগের কোন ভারত সরকার এরকম ভাবেইনি। তাদের ভরসা শুধুমাত্র ছিল এই আরব কান্ট্রিগুলোর উপর, এই মধ্যপ্রাচ্যের উপর। ফলে মোদী সরকার যেটা এই কয়েক বছরে করছে যে রাশিয়া থেকে তেল আনতে হবে,
আফ্রিকা থেকে তেল আনতে হবে, বা অন্য কোনো বিশ্বের জায়গা থেকে তেল আনা যায় কিনা, মধ্যপ্রাচ্য আরব কান্ট্রিগুলির উপর থেকে ভরসা কমানো যায় কিনা, যেটা এই গত 5 বছরে শুরু হয়েছে মোদী সরকারের আমলে, সেটা এই ভারতবর্ষে অনেক আগে শুরু হওয়ার দরকার ছিল। যেমন এই মোদী সরকারের আমলে ভারতবর্ষে নিজেদের হাতিয়ার তৈরির যে উদ্যোগটা শুরু হয়েছে, এটা এই ভারতবর্ষে অনেক আগে হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। কেন? কারণ কংগ্রেস আমলে তারা এই যে অস্ত্র আনা, এমনিতেই খুব একটা বেশি কিছু আনতো না, যেটুকু আনতো আপনারা জানেন, এই অস্ত্র আনতে, অস্ত্র আমদানি করতেই সবচেয়ে বেশি দালালি পাওয়া যায়। একটা অস্ত্রের চুক্তি কয়েক হাজার কোটি টাকার দালালি। ফলে কেউ কখনো চেষ্টা করেনি যে ভারতের অভ্যন্তরেই অস্ত্র তৈরি হবে। মোদী সরকার আসার পর আপাতত শেষ 5 বছরে ভারতের যেগুলো সংস্থা আছে, ডিআরডিও, হ্যাল, বাকি আরো অনেক সংস্থা, শুধু তাই নয়, যেগুলো বড় কোম্পানি, যাদেরকে উঠতে বসতে বিরোধীরা গালাগাল দেয়, আম্বানি, আদানি, টাটা, মোদী সরকার নাকি এদিকে প্রভাবিত করছে, এদের হয়ে চলছে বলে বিরোধীরা গালাগাল দেয়। বিরোধীদের সরকার যখন থাকে তখনও এই টাটা, আম্বানি, আদানি এরাই রাজত্ব করে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের এই সমস্ত কোম্পানিগুলো, ভারতবর্ষের কোন সরকার এদিকে বাদ দিয়ে চলতে পারবে না, কারণ এই কোম্পানিগুলো নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এরা ছাড়া এই সমস্ত যুদ্ধের অস্ত্র বা অন্যান্য জায়গায় বিভিন্ন তেলের ব্যবস্থা কারা বরাদ পাবে। ফলে মোদী সরকার কি করলো, আদানি, আম্বানি, টাটা এই সমস্ত বড় কোম্পানিগুলোকেও কিন্তু এখন যুদ্ধের অস্ত্র এই সমস্ত তৈরিতে নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন এই আদানি কোম্পানির তৈরি ড্রোন পাকিস্তানকে একেবারে ধসিয়ে দিয়েছে, মনে আছে আপনাদের, স্কাই স্ট্রাইকার। ফলে পরিস্থিতি পাল্টাচ্ছে। আগামী আর কয়েক বছরের মধ্যে, হয়তো আর 10 বছরের মধ্যে ভারতও একটা স্বয়ংসম্পূর্ণ অস্ত্রের দেশ তৈরি হবে। ইতিমধ্যেই যেটা হয়ে গেছে, বোমাস্ত্র যেটা রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে, সেগুলো অন্যান্য দেশ কিনতে চাইছে। আমাদের নিজস্ব অস্ত্র, আকাশ এবং বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভারতের কাছ থেকে বিভিন্ন দেশ কিনছে। আমরা অস্ত্র বিক্রি করে অন্যান্য দেশের কাছ থেকে টাকা ইনকাম করছি, যেটা 5-6 বছর আগেও এই ভারত ভাবতে পারতো না। আমরা ইসরায়েলকে এয়ার ডিফেন্স সাপ্লাই করছি, কখনো ভাবতে পেরেছেন? ইসরায়েল যাদের কাছ থেকে আমরা আমদানি করতাম। এই হচ্ছে এখন ভারতের অবস্থা। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থেমে গেলে ভারতের উপকার হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সব যুদ্ধ থামলেই যে শান্তি আসবে তেমন কোনো ব্যাপার কিন্তু নয়। মহাভারতের যুদ্ধ যদি না হতো তাহলে কি হতো? তাহলে কি অধর্ম শেষ হতো? হতো না। ইরানের উপর এই আক্রমণগুলো যদি না হতো তাহলে কি হতো? 2 বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করত। তারা বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করে নিয়েছে, সেই ইউরেনিয়াম কোথায় আছে এখনো কেউ জানে না। 2 বছরের মধ্যে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতো এবং সেই অস্ত্র কাদের হাতে যেত? এখন ইরানের যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র কাদের হাতে যায়? হুতি, হিজবুল্লাহ, হামাস, এই ইরাকের জঙ্গি সংগঠন, এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর গডফাদার, বাপ হয়ে দাঁড়িয়েছে ইরান। এদিকে না থামালে গোটা পৃথিবীর বিপদ। ফলে এখন যুদ্ধবিরতি হচ্ছে, ভারতের চিন্তাও শেষ হচ্ছে। অন্তত মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের যে তেল, প্রাকৃতিক গ্যাস আমদানি, এইটা হবে না। ভারতের বাজারে জিনিসপত্রের দাম বাড়বে না, বা তেলের দাম হয়তো বাড়বে না। কিন্তু ওই যে বললাম, যুদ্ধ থেমে যাচ্ছে মানেই যে শান্তি ফিরছে বা ভবিষ্যতে শান্তি থাকবে এমন কোনো ব্যাপারও কিন্তু নয়। যতদিন ইরানের মতন দেশগুলো এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর গডফাদার হয়ে বসে থাকবে, ততদিন এই পৃথিবীর কেউ শান্তি পাবে না। যুদ্ধবিরতি হলো, এখন অফিসিয়ালি কি ডিক্লেয়ার করে ইরান এবং ইসরায়েল সেটাই এখন দেখার। ইরান আপাতত 10-12টা মিসাইল ছেড়ে দিয়েছে, তারপরে বলছে আমরা যুদ্ধবিরতি মেনে নিচ্ছি যদি ইসরায়েল হামলা না করে। এখন ইসরায়েল অফিসিয়ালি কি করে সেটাই দেখার। তারা কিন্তু এই হামলা মেনে নেবে কি, কারণ শেষ বেলায় চরম মার্কে কিন্তু ক্ষোভে ফুসছে ইসরায়েল। ইসরায়েল কি করে সেটাই দেখার। তবে ট্রাম্প যেরকম চাপ দিচ্ছেন তাতে ইসরায়েলেরও কিছু করার থাকবে না, তাদেরকে সংঘর্ষ বিরতি মানতেই হবে। কারণ 7-8টা ফ্রন্টে এবং তারপরে ইরানের সঙ্গে যুদ্ধ করার পর ইসরায়েলের অস্ত্র ভান্ডার কমে এসছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদেরকেও কয়েকটা বছর পেতে হবে নতুন করে নিজেদের অস্ত্র ভান্ডার গড়ে তুলতে। ট্রাম্প বারবার মেসেজ করছেন সোশ্যাল মিডিয়ায়, যুদ্ধবিরতি শুরু হয়ে গেল, আর কেউ দয়া করে লঙ্ঘন করবেন না। 3-4টে মেসেজ ইতিমধ্যেই করে দিয়েছেন। এখন দেখার কথা এই ট্রাম্পের অনুরোধ ইরান এবং ইসরায়েল এটা অফিসিয়ালি মেনে নেয় কিনা। মাঝপথে যুদ্ধবিরতি করে নোবেল পুরস্কার পাওয়ার আশা অনেকেই করেছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন। যুদ্ধবিরতি ঘোষণা করে শান্তির বার্তা দিয়ে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার চেষ্টা। একটা নোবেল শান্তি পুরস্কার পেয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে কি রকমের ইসলামিক মৌলবাদী ঘটাচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন।
এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প এত কিছু করার পর নোবেল পুরস্কার পায়, যেটা দেওয়া হয়নি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে, তিনিও কি করেছিলেন? কাশ্মীর যুদ্ধে জেতার পর 1/3 কাশ্মীর পাকিস্তানের হাতে রেখে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন, যেটা ভারতবর্ষের এই স্বাধীনতার 78 বছর পরেও মাথা ব্যথা হয়ে আছে। জওহরলাল নেহরু যদি নোবেল শান্তি পুরস্কারের লোভে এই মূর্খামিটা না করতেন, তাহলে ভারত আজকে কাশ্মীর সমস্যা নিয়ে এত চিন্তায় পড়তে হতো না। এখন ডোনাল্ড ট্রাম্পও তাই করছেন। ইরানকে হাতে পেয়েও, ছেড়ে দিয়েও, তাদের কাতারে, সিরিয়াতে, আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলার পরেও ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতি চাইছেন, ইসরায়েলকে থামাতে চাইছেন। জানি না ভবিষ্যতে ইরান এবং তার যে এই যে জঙ্গি সংগঠনগুলো হামাস, হুতি, হিজবুল্লাহ, এরা পরবর্তী ওয়ার্ল্ডে কি কাণ্ড ঘটাবে তার জন্যই অপেক্ষা। এই যুদ্ধ, এই সংঘর্ষ বিরতি আগামী ভবিষ্যতে কি রাস্তা দেখাবে, কি শান্তির বার্তা বয়ে আনবে, তার জন্য আমাদেরকে ভবিষ্যতের অপেক্ষা করতেই হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।